আজকে আবারও আপনাদের সামনে জ্যোতিষ তন্ত্র এবং বাস্তু বিশেষ কিছু ভিন্ন অনুষ্ঠান। আমি গত বেশ কিছু অনুষ্ঠানে বাস্তুকে নিয়ে আলোচনা করেছি, আজকে একটু ভিন্ন স্বাদের বাস্তুকে নিয়ে আলোচনা করব। আমার অনুষ্ঠান কিন্তু শুধুমাত্র আপনারা আসবেন প্রতিকার করবেন সেটার জন্য না, যে আপনারা এসে যদি প্রতিকার নাও করেন, শুধুমাত্র আমার অনুষ্ঠানগুলো শুনেই আপনারা সঠিকভাবে যদি চলতে পারেন, আপনাদের জীবনের দিশা কিন্তু পরিবর্তন হতে পারে। সেটার জন্য শুধু সবসময় কিন্তু প্রতিকারের প্রয়োজন হয় না। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বাস্তু। শিক্ষা দীক্ষা আমাদের থেকেও আমরা বেশ কিছু বিষয়ে সবসময় অবগত হই। আজকে আধুনিক চর্চিত জ্যোতিষ মানে যেখানে আমাদের শুধুমাত্র ডেট অফ বার্থ, টাইম, প্লেস, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলোকে নিয়েই আমরা আমাদের জীবনের বিশেষ কিছু মাধ্যম পর্যায়ে আমরা পৌঁছতে পারি। গ্রহের কি ডিস্টার্ব, কোথায় কি কেমন কি হতে পারে না হতে পারে সব। কিন্তু আমরা একটা বিষয় বারবার মিস্টেক করি। দেখবেন আজকে ফোন ইন যে লাইভ ফোন ইন প্রোগ্রামগুলো হয় বা বিভিন্ন প্রকার জ্যোতিষের কাছে যখনই যাচ্ছেন, অ্যাট ফার্স্ট আপনাকে চাইছে কি আপনার ডেট অফ বার্থ, টাইম অ্যান্ড প্লেস। আচ্ছা, আমি যদি একটু পিছিয়ে যাই, 150 বছর পিছিয়ে যাই, আচ্ছা 150 বছর আগে কি জ্যোতিষটা ছিল না? 150 বছর আগে জ্যোতিষী ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময়, যখন ঋষি গার্গ ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ করেছিল, তখনও কিন্তু ঋষি গার্গ বলেছিল যে এই বালক কোনো সাধারণ বালক নয়, দিব্য বালক, এবং এই বালকের ভিতরে মহাদৈবত্য ভাব আছে, মহাদৈবত্য ভাব নিয়ে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ বলছে এবং বিষ্ণু সমতুল্য, এই বিষ্ণু গুণ সম্পূর্ণ এই বালক। আবার যদি আমরা আজ থেকে 739 বছর আগে যখন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের জন্ম হয়েছে, তখনও সেম কথাই বলেছিল এক জ্যোতিষী, আমাদের নবদ্বীপের এক মহান পণ্ডিত। তিনি কিন্তু এই সেম কথাই সতীমাতাকে বলেছিল যে আপনার এই সন্তানের এই বিবর্তন আছে। মানে অর্থাৎ আমরা বলার পরিপ্রেক্ষিত হচ্ছে তখনও জ্যোতিষ ছিল, তারপরেও ছিল, এখনো আছে, কিন্তু তখন ডেট অফ বার্থ, টাইম, প্লেসের ভূমিকা ছিল না। তারা কি যারা ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে করে তাদের ভুল বলছি না, তাদেরকে ভুল বলছি না। এটা তো সঠিক প্রক্রিয়া, যে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ওই দিনে কোন গ্রহ কোথায় ছিল, জন্মকুণ্ডলিতে গ্রহের মান কোথায় কি আছে, কোন ডিগ্রিতে আছে, সেদিনকে লগ্নের মান কি ছিল, লগ্ন কোথায় অবস্থান ছিল, আমরা বিচার করি, ঠিক আছে। কিন্তু এটা ছাড়াও যেটা ছিল সেটা হচ্ছে দর্শন, যে তারা দেখে, মানে তোমাদের এত কিছু তাদের ভিতরে আয়ত্ত থাকতো যে দেখে তারা দর্শনে বিচার করতো। তো আজকের কথা হচ্ছে আমরা একটা জায়গায় শুধু একটাই জায়গায় আটকে আছি, যার কারণে প্রপার ভাবে আমরা সমাধানটা পাচ্ছি না। আটকে আছি একটা জায়গায়, কেন বলছি, কারণ হচ্ছে আমরা যখনই প্রতিকারের পর্যায়ে যাচ্ছি বা প্রতিকার করতে যাচ্ছি, আমরা একটা ওই ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে পড়ে আছি, সেটা দেখে আমরা যে দেখছি কোন গ্রহের ডিস্টার্ব আছে না আছে, সেটা আমরা প্রতিকার করছি। কিন্তু আমাদের জীবনে একটা বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে বাস্তু, আমরা অ্যাভয়েড করছি কেন? আমরা নিজেরা তো মিসগাইড। ম্যাক্সিমাম জ্যোতিষ আপনি দেখুন, 89% জ্যোতিষ আপনি টিভিতে শো করছে, টিভিতে প্রোগ্রাম করছে, বা আপনি চেম্বারে যাচ্ছেন, আপনি কোনো প্রবলেমের কথা জানার চেষ্টা করুন, আপনার কাছ থেকে আপনার জন্ম তারিখ, জন্ম সময় চাইবে। যদি জন্ম তারিখ, জন্ম সময় না চায়, আপনার প্লামিস্ট হস্তরেখা বিচার করবে। আপনার কাছে 89% জ্যোতিষ চাইবে না যে আপনার বাস্তু ডিটেলস জানতে। আর এটা একটা ভীষণ মস্ত বড় ভুল। আপনি হাতে অনেক দামি গ্রহরত্ন পড়তে পারেন, আপনি মহাযজ্ঞাদি ক্রিয়া করে মহাযন্ত্রম নানান প্রকার কবচাদি ধারণ করতে পারেন, মহামৃত্যুঞ্জয়, বগলামুখী, ছিন্নমস্তা, আপনি বা ভুবনেশ্বরী কবচ, নৃসিংহ কবচ নানান প্রকার ধারণ করতে পারেন, কিন্তু আপনার বাস্তু যদি ঠিকঠাক না থাকে, যত দামি রত্ন, সে নীলা, পলা, পোকরাজ, পান্না যাই পড়েন বা যাই যন্ত্র কবচ পড়েন, কোনো কিছুর পরিপূর্ণ প্রভাব আপনার জীবনে আপনি পাবেন না, ততক্ষণ পাবেন না যতক্ষণ আপনার জীবনে এই গ্রহগত দিকের বাস্তুগত দিকের ডিস্টার্ব আছে। বাস্তুগত দিকে ডিস্টার্ব আছে কারণ আমরা বাস্তুকে জানার চেষ্টা করি না, না আমরা নিজেরা জানি, না আমাদের কাছ থেকে কেউ জানার চেষ্টা করে যে আমাদের বাস্তুতে কি আছে না সেটা জানার চেষ্টা করে। আমি প্রত্যেকে বলবো, এখান থেকে আপনারা মিসগাইড হবেন না, এখানে আপনারা সচেতন হন, কারণ বাস্তু ভালো না হলে আপনার কোনো কিছু ভালো হতে পারে না। আপনি যদি মনে করেন একজন
ভালো পড়াশোনা করে ভালো চাকরি পাবেন, সেখানে বাস্তুর প্রয়োজন আছে। আপনি যদি মনে করেন উপযুক্ত সময় সঠিকভাবে বিবাহ করে সুখময় জীবনযাপন করতে চান, সেখানে বাস্তুর প্রয়োজন আছে। আপনি যদি মনে করেন শুধু সুস্থ থাকবেন ভালো মতো, সেখানেও বাস্তুর প্রয়োজন আছে। আপনি যদি মনে করেন যে আপনি ভক্তি পথে এগিয়ে যেতে চান, ভক্তির জন্য, দেখুন আমরা মন্দিরে গিয়ে প্রার্থনা করি, মন্দিরে গিয়ে পূজা পাঠ করি, তো ঘরের ভিতরে আমাদেরকে ঘরের ভিতরে আমাদের ঠাকুর থাকে, সেখানে প্রার্থনা করলে হয়। স্পেশালি মন্দিরে কেন যাই? পড়াশোনা তো আমাদের বাড়িতে হয়, আমাদের স্কুলে যাওয়ার প্রয়োজন হতো না। যেমন স্থান মহত্ব এক বিশেষ আলাদা, স্থান মহত্ব কেন বলা হয়েছে? আমরা বিশেষ কিছু কবচ ধারণের সময় বলি, দেখুন আপনি কবচটা ধারণ করার সময় এক কাজ করবেন, ব্রহ্ম মুহূর্তে আপনি উঠে কবচ ধারণ করুন, স্নান আদি করে আপনি কবচ ধারণ করুন। কবচের শক্তি কবচগুলো আমরা ওই সময় ধারণ করতে বলি, কারণ এই সময় শক্তির সঞ্চার হয়, এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ। তেমন আমরা আবার বিশেষ কিছু ক্ষেত্রে বলি যে আপনি কবচ ধারণ করার সময় কোনো বিশেষ নিত্য পুজো হয় যেসব মন্দিরে, সেরকম কোনো মন্দিরে যান, সেখানে গিয়ে আপনি কবচ ধারণ করুন। সেক্ষেত্রে কি হয়, একটা পজিটিভ ঊর্জা সেখানে বিরাজ করে, তো সেখানে গিয়ে যদি আমরা ধারণ করি, তাহলে দেখা যাচ্ছে সেই কবচের পরিপূর্ণ ভাব আমরা খুব বেশি পাবো, বা আমাদের জীবনে কিন্তু তার প্রভাবটা খুব বেশি পড়বে। তো এই বিষয়গুলো আমরা অবগত হয়েও আমরা কিন্তু একটু মিস হয়ে আমরা চলছি। কেন চলছি? আমাদেরকে চলা উচিত নয়, সাবধান এবং সচেতন থাকতে হবে। আর এই সাবধান সচেতনের সর্বোত্তম ভাবে হচ্ছে আমরা বাস্তু সম্পর্কে অসচেতন। কেন আমরা সচেতন হব না? সেই সচেতন বাস্তু কিরকম হয়, আর বাস্তুর দোষ থাকলে কি কি ঘটে সর্বোত্তম ভাবে আপনারা জানুন, কিভাবে দোষ ঘটে, আর দোষ ঘটলে সমাধান কি করে করবেন, তারও ব্যবস্থা কিন্তু আজকে আমি আপনাদের বলে দেব। সর্বোত্তম ভাবে বলছি, বাস্তুর দোষ থাকলে মিলিয়ে নিন, কোনো তিনটে পর্যায়ে যদি আমার কথার সঙ্গে মিলে যায়, জানবেন আপনার বাস্তুতেও দোষ আছে। বাস্তুর দোষ থাকলে, 1 নাম্বার, বাস্তুর দোষ থাকলে বাড়িতে কারোর সঙ্গে কারোর কোনো প্রকার অ্যাডজাস্টমেন্ট থাকে না। 2 নাম্বার, বাস্তুতে দোষ থাকলে অর্থ ইনকাম হলেও সেই অর্থ দাঁড়াবে না। 3 নাম্বার, বাড়িতে কারোর না কারোর কিছু না কিছু অসুস্থতা ভাব লেগে থাকবে। 4 নাম্বার, এই বাড়িতে কোনো শুভ কর্ম হবে না। 5 নাম্বার, প্রবল পরিমাণে শত্রু বৃদ্ধি হবে। 6 নাম্বার, বাড়িতে একটা ভাবসা বা আঁশটা গন্ধ সবসময় দেখা যাবে। 7 নাম্বার, বাড়িতে কোনো ফুল বা ফল গাছে, না ফুল গাছে ভালো ফুল ফুটবে, না ফল গাছে ভালো ফল হবে। 8 নাম্বার, এই বাড়িতে থাকা বিশেষ করে যারা স্টুডেন্ট আছে, পড়াশুনো করছে, পড়াশুনোর প্রতি থেকে তারা মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। 9 নাম্বার, এই বাড়িতে কোনো প্রকার স্বাদিষ্ট জিনিস রান্না করলে তার স্বাদ ঠিকঠাক থাকবে না, বা বাড়ির মানুষ ঠিকঠাক স্বাদ পাবে না। 9 নাম্বার, এই বাড়িতে হঠাৎ রাত্রে 2টো বা 3টের সময় কি রাত্রে 1টার সময় দেখা যাচ্ছে হঠাৎ একটা কোনো আওয়াজ হলো, শব্দ হলো, আপনি সেখানেই গেলেন যেখান থেকে আপনি শব্দটা পেয়েছেন, অথচ গিয়ে আপনি কিছু দেখতে পারলেন না। 11 নাম্বার হচ্ছে, এই বাড়িতে কোনো প্রকার কোনো সদস্য বাড়ির বাইরে গিয়ে যে আয়ত্ত করছে, এডুকেশন ভাব বলেন, অর্থ ভাব বলেন, যখনই বাড়িতে চলে আসছে তখনই সেটা পতন ঘটছে। 12 নাম্বার পয়েন্ট, মানে পয়েন্ট বলে শেষ হবে না, আমি 12টা পয়েন্ট বলে শেষ করছি, পয়েন্ট আরো আছে। 12 নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনার বাড়িতে বসে কেউ কোনো বিষয়ে কথা দিয়ে যাচ্ছে, ঠিক আছে আপনার সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো, বা আপনার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, বা কোনো একটা বিষয় ফাইনাল করে যাচ্ছে, বাড়ির বাইরে যাচ্ছে, ভুলে যাচ্ছে, বাড়ির বাইরে যাচ্ছে, সেই প্রতিশ্রুতির কোনো আর মূল্য থাকছে না। কেন? তার কারণ হচ্ছে বাস্তুর দোষ। আচ্ছা, বাস্তুর দোষ এতগুলো পর্যায়ে দোষ থাকলে তো বললামই, দোষ ঘটে কেন, কোথা থেকে হয় এই দোষ, কোথা থেকে এই দোষ তৈরি হয়? 3টি প্রধান কারণ বাস্তুর দোষ তৈরি হয়, প্রধান 3টি কারণ কি? এক হচ্ছে, আপনি যখন জমিটাকে চয়ন করছেন, আপনার ঠাকুরদা ঠাকুরদা তারও আগে কেউ জমি কিনতে পারে, এখন আপনি জানেন না কি দোষ আছে না আছে, আপনি ঘর করেছেন, আপনার এটা জানার কথাও নয়, তো আপনি যখন করেছেন আপনি তারপরে জানুন। এক হয় প্রথাগত বাস্তু, প্রথম থেকে কোনো বাস্তু দোষ পেয়ে আছে, তো প্রথম থেকে দোষ পেয়ে আসলে ম্যাক্সিমাম এটা হবে যে আপনি ঠিকঠাক করে ঘর করতে পারবেন না। দ্বিতীয় প্রকার হচ্ছে পরম্পরা বাস্তু, মানে যে বাস্তুতে এর আগেও সেই ঘরে অন্য কেউ থেকে গেছে, আপনি বর্তমানে রয়েছেন, সে সমস্যা বুঝতে পারেনি কিন্তু আপনি বুঝছেন। আর ক্রিয়োক্ত বাস্তু, মানে আপনার বাস্তুর উপরে কেউ কোনো ক্রিয়া করে ক্ষতি করেছে। বাড়িতে কেউ অসুস্থ, সহজে ট্রিটমেন্ট করে সুস্থ হচ্ছে না, যদিও কোনো কারণবশত সে সুস্থ হয়ে যাচ্ছে, তারপরে পুনরায় কেউ অসুস্থ হয়ে যাচ্ছে। এই যে আলটিমেটলি রোলিং কেন হচ্ছে? বাস্তু দোষের জন্য।
ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে বাস্তুতে কোনো দোষ নেই, তাও সমস্যা হচ্ছে। তার কারণ মানে আমরা অনেক সময় টেস্ট করে দেখছি যে বাস্তুতে কোনো নেগেটিভিটি নেই, কিন্তু বাস্তু উপরে এমন কোনো প্রকার চালান করে এমন কোনো প্রকার তন্ত্রক্রিয়া করা হয়েছে যে বাস্তুতে বিভিন্ন প্রকার দোষ মানে তৈরি হয়ে গেছে। তার কারণ উদাহরণস্বরূপ দেওয়া যায় যে একই বাড়িতে চারজন রয়েছে, চারজন ভাই। আমি একটা ছোট্ট ঘটনা বললে খুব সুবিধা হবে। কৃষ্ণনগরের চাপড়া থেকে আমার ক্লায়েন্ট এসছে, ওরা 4 ভাই। যে ভাই আমার কাছে এসছে ওই ব্যক্তির কথা হচ্ছে যে মানে বাস্তুতে কোনো সমস্যা আছে কিনা দেখার কথা, তার কোনো ভরসা বিশ্বাস নেই। সেই বলছে দেখুন আমি এতটা মানি বুঝি না, আমার স্ত্রী খুব করে বললো, আমি সেই জন্য এসেছি। আমি বিচার করে বললাম দেখুন আপনার বাস্তুতে এই দোষ আছে, কারণ বাস্তুর দোষের নাম আছে, প্রায় 84 রকম বাস্তুর দোষ আছে। তো তাদের আলাদা আলাদা নাম আছে আর প্রত্যেকের লক্ষণ আলাদা আলাদা আছে। আমি দেখে বললাম দেখুন আপনার বাস্তুতে এই দোষ আছে, এই লক্ষণ। বলছে আপনি যা কথা বললেন সবগুলো কথা আমার সঙ্গে মিলেছে, আমি বিশ্বাস না করলে আপনার কথা মানলাম, কিন্তু কি করে মানো বলুন তো? আমরা একই বাড়িতে বাবার 5 কাঠা জমিতে 4 ভাই আছি, প্রভাব শুধু আমি একলা পাবো? আমাদের ঘরে লাগোয়া 2 থেকে 2.5 ফুট করে আমাদের এক একটা ঘরের ডিস্টেন্স আছে, মাঝখানে একটু বড় করে জায়গা আছে। আমার বাবা চাইতো যে মাঝখানে একটু একটা জায়গা থাকবে যেখানে কোনো অনুষ্ঠান টান হলে সুবিধা হবে, আর আমাদের জমির চারিদিকে আমাদের বাড়ি, চারিদিক জুড়ে বাড়ি আর মাঝখানটা ফাঁকা। তো বলছে এক একজনের বাড়ির সঙ্গে এই 2 থেকে 2.5 ফুট কি 3 ফুট ছাড়া আছে। তো একই বাড়িতে থেকে আমার বাস্তুতে দোষ, আমার সমস্ত সমস্যা হচ্ছে, আমার আর যে দাদা আছে, আমার যে আর ভাই হচ্ছে, তাদের কি কেন হচ্ছে না? অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করেছে যে একই বাড়িতে থেকে একই ছাদের নিচে থেকে, শুধু বাড়িতে তো এটা তো উনি তো আমি বলছি সরল প্রশ্ন, আমি ওনাকে বললাম যে আপনি সরল প্রশ্ন করেছেন যে একই বাড়িতে থেকে। কারণ যদি দোষ মানে বাস্তুতে যে ডিস্টার্ব করা হচ্ছে, মনে করুন কোনো শত্রু আপনাকে ক্ষতি করলো, আপনাকে কেন্দ্র করে করলো, তো আপনি ডিস্টার্বে ভুগবেন না, ওরা কেন ভুগবে? যেহেতু আপনার নাম দিয়ে করা। এটা তো আপনি বাড়িতে আছেন যে তার বাড়ি আপনার বাড়ি সেপারেট, একই ছাদের নিচে, একই ছাদের নিচে থেকে এক ঘরে ভীষণ পরিমাণে দোষ আর এক ঘর পজিটিভ হতেই পারে না। কখন হবে? যখন কেউ ইচ্ছাকৃতভাবে তন্ত্র প্রয়োগ করে ক্ষতি করবে, তাহলে হবে, নচেত কিন্তু ক্ষতি কোনোদিনও হবে না। অতএব এই বিষয়গুলো আপনারা যারা অবগত, এই বিষয়গুলো আপনারা যারা জানেন, তাদের কিন্তু আমাদের নতুন করে আর বলে দিতে হবে না তন্ত্রের কি সমষ্টিবাচক, কিভাবে এই তন্ত্র প্রয়োগ দিয়ে ক্ষতি করা যায়। মানে বেশ কিছু মাধ্যম রয়েছে, যেমন তন্ত্রের তিলকীকরণ, খিলকীকরণ, ঘটকীকরণ, সুলকীকরণ। কিলকীকরণ, খিলকীকরণ, ঘটকীকরণ, সুলকীকরণ, এতগুলো মাধ্যম রয়েছে তন্ত্রে ক্ষতি করা যায়। আবার এতগুলো মাধ্যম দিয়ে তন্ত্রে ভালো করা যায়। সেম কিলকীকরণ, খিলকীকরণ, ঘটকীকরণ, সুলকীকরণ, এগুলো দিয়ে বাস্তু ভালোও করা যায়। অতএব আপনাকে আগে জানতে হবে বাস্তুতে কি লেভেলের দোষ আছে। যে দোষটা আছে, অ্যাকচুয়ালি দোষটা কোথা থেকে হলো? আপনার হলো না বাস্তুতে কেউ কোনো প্রকার দোষ তৈরি করলো, না প্রথম থেকে দোষ হয়েছিল? এই বিষয়গুলো যতক্ষণ না আপনি জানছেন ততক্ষণ কিন্তু সমাধান হবে না। আপনারা প্রত্যেকে তো একটা সিম্পল ব্যাপার শুনেছেনই যে বাস্তু পুরুষের মাথা ঈশান কোণে বিরাজ করে। আমি কোনো এক আমার বাস্তুর অনুষ্ঠানে আমি এই বাস্তু পুরুষ কোথা থেকে উদ্ভব হয়েছে, বাস্তু পুরুষ আদতে কে, কেন একে ঈশান কোণে মাথা রাখা হয়েছে, এবং বাস্তু পুরুষের কি বিষয়, সমস্ত কিছু বলেছি। তাও আজকে ছোট্ট একটু করে বলছি যে বাস্তু পুরুষের ভিতরে মূল হচ্ছে পঞ্চতত্ত্ব, অগ্নি, বায়ু, জল, মাটি, এই যে পঞ্চতত্ত্ব, এটা নিয়েই বাস্তু। আমরা প্রথম যখন বাস্তুশাস্ত্র নিয়ে পড়াশোনা স্টার্ট করি, আমাদেরকে একটা জিনিস শেখানো হতো যে আজকের আধুনিক যুগে বাস্তুতে ম্যাক্সিমাম প্রবলেমের কারণ হচ্ছে আমরা জল তত্ত্ব আর অগ্নিতত্ত্বকে এক করে দিচ্ছি। কেমন শর্ট জায়গার ভিতরে আমরা আজকে আমরা থাকা পছন্দ করি। আগের দিনে কিরকম হতো, আমাদের 10 কাঠা জমির উপরে, 10 কাঠা জমি, গ্রামের বাড়ি, 10 কাঠা জমির উপর আমাদের বাড়ি। তো আমার বাড়ি যেখানে, আমার বাড়ি থেকে 50 মিটার না হলেও 30 মিটার তো হবেই, 30 মিটার দূরে বাড়ির জমির এক কোণে বাড়ি, আর এক কোণে গিয়ে আমাদের বাথরুম ছিল। ছোটবেলায় যখন যেতাম তখন কাউকে না নিয়ে যাওয়া যেত না, মানে দূরে তো, বাড়ি থেকে দূরে। তো শুধু আমার বলে নয়, মানে এটা আমাদের বাড়ির কালচারের কথা বলছি না, আগে গ্রাম্য কালচারটা কিন্তু এরকম ছিল। আর আজকের কালচার কি জানেন তো, প্রত্যেকের বেডরুমের সঙ্গে একটা করে বাথরুম থাকলে সুবিধা হয়, আর বাথরুম থেকে তো নেগেটিভ আসবেই। আমি যেটা আলোচনা করছিলাম যে জল তত্ত্ব আর অগ্নি তত্ত্বকে আমরা অ্যাডজাস্ট করে ফেলে বাস্তু দোষ তৈরি করছি। কেমন? আমাদের প্রথম প্রশিক্ষণ যেটা ছিল,
একই ওয়ালের এক সাইডে আমরা ওভেন রাখছি, কিচেন আমাদের, কিচেনের পাশে আমাদের বাথরুম, কিচেনের পাশে আমাদের বাথরুম। তো যে কিচেনের ওয়ালে আমি ওভেন রেখেছি সেই কিচেনের ওয়ালের উল্টো দিকে আমি আবার একটা ট্যাপ লাগিয়েছি যেখান থেকে জল পড়ছে। তাহলে এক সাইডে অগ্নিতত্ত্ব, এক সাইডে জল তত্ত্ব, অগ্নিতত্ত্ব জল তত্ত্ব বিষময় তত্ত্ব, যেটার জন্য আমাদের বাস্তুদোষ তৈরি হচ্ছে। আর ম্যাক্সিমাম সময় দেখুন আপনি ম্যাক্সিমাম জায়গায় এই ঘটনা রয়েছে, তাহলে বাস্তুদোষ তো অবশ্যই পাবেন। তাহলে আমাদের কৃতিত্ব, আমাদের কর্মের জন্য কিন্তু বাস্তুর বিভিন্ন প্রকার দোষ পাই। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। বিশেষ করে ঈশান কোণ, ঈশান কোণে কোনো প্রকার, এগুলো বেসিক সবাই বলে, আমি অনেকবার বলেছি, কিন্তু আমি আজকে ভিন্ন স্বাদের অনুষ্ঠান করছি আর তবুও আপনাদের মনে করিয়ে দিই, ঈশান কোণটা হচ্ছে বাস্তু পুরুষের মাথা। যেমন আমাদের কাছে নববাস্তু নির্মাণের জন্য, নতুন করে বাস্তু নির্মাণের জন্য কেউ যখন আসে আমাদেরকে বলে যে বাড়ি নির্মাণ করব, কিভাবে করব, তখন কিন্তু আমরা ফার্স্টেই বলি যে বাস্তুনাগের কোলে ঘরে, বাস্তুনাগের কোলে ঘরে সৌভাগ্য সমৃদ্ধি ঘরে। মানে বাস্তুনাগের সবসময় কোলে থাকতে হয়, বাস্তুনাগের। এখন ব্যাপার হচ্ছে যে যারা স্বল্প বাস্তু জানে তারা বাস্তুনাগই বুঝবে না আর কোলই বুঝবে না। বাস্তুনাগ 12টা মাসে 3টি জায়গায় অবস্থান করে। কখনো বাস্তুনাগের মাথা, কখনো বাস্তুনাগের মাথা থাকছে দক্ষিণ দিকে, বাস্তুনাগের লেজ থাকছে উত্তর দিকে। আবার সেই বাস্তুনাগ কখনো চলে যাচ্ছে পশ্চিম দিকে মাথা, পূর্ব দিকে লেজ। সেই বাস্তুনাগ কখনো চলে যাচ্ছে যখন তার দেখা যাচ্ছে উত্তর দিকে তার মাথা আর পশ্চিম দিকে তার লেজ। মানে বাস্তুনাগের এই যে দিক নির্ণয় হয়। এবার মনে করুন কেউ ভুল কারণবশত, বলে না দক্ষিণ পোতায় ঘর, পশ্চিম পোতায় ঘর, উত্তর পোতায় ঘর, তো মনে করুন কেউ উত্তর পোতায় ঘর করেছে, উত্তর পোতায় ঘর আদর্শমুখী ঘর, উত্তর পোতায় ঘর করেছে, কিন্তু সেই সময় বাস্তুনাগের মাথা সেই উত্তর পোতায় ছিল। তো বাস্তুর মাথা মানে বাস্তুনাগের যে মাথা, সেই বাস্তুনাগের মাথায় যদি কেউ ঘর করে তাহলে কি হলো, সবসময় সেই বাড়ি বিষময় ভাব হয়ে উঠবে, বিষময় ভাব হয়ে উঠবে। যদি লেজের দিকে করেন একটু কম হলেও ঝাপটা, মানে বাড়িতে বড় বড় ধাক্কা, মানে বাড়িতে ধাক্কা মিন্স কিছু না কিছু একটার পর একটা লেগেই রয়েছে, ধাক্কা মারতে আছে, লেজ ঝাপটা মারবে। এইবার মনে করুন কেউ জেনে হোক অজানে হোক সেই বাস্তুনাগের মাথা, বাস্তুনাগের যে কোল মাঝখানে যদি কেউ গৃহ নির্মাণ করে, সব দিক দিয়ে সেফ থাকবে। ঝড় হয়েছে, বাড়ির পাশে ভেঙে উড়ে গেছে, তার কিছু হয়নি। বড় বড় বিপদ, বড় বড় রোগ বাড়ির আশপাশে ঘুরে গেছে, তার বাড়ির সেভ রয়েছে। কত দিক দিয়ে যে আপনারা ভালো থাকতে পারেন যদি একটুখানি বাস্তুর দিকটা নির্ণয় করে আপনারা ঘর করেন। এখন অনেকের কথা বলবেন, ধর আমরা করে ফেলেছি, ঈশান করে পায়খানা বাথরুম করে ফেলেছি, রান্নাঘর করেছি, সেফটি ট্যাঙ্ক করেছেন। দেখুন প্রতিকার যতই করেন, আমি যতটা শিখেছি, জ্যোতিষশাস্ত্র, তন্ত্র, বাস্তুশাস্ত্র তো বৃহৎ আকার সমুদ্র। আমরা কেউ ঘটি ভর্তি করেছি, কেউ কলসি ভর্তি করেছি, বলতে তো পারি না যে আমাদের পুরোপুরি আমরা জানতে পেরেছি। কিন্তু আমি যতটুকু বুঝেছি, আপনার যদি কোনো প্রকার উপায় থাকে যে আপনি সিদ্ধ ভাত খেয়েও আপনার বাড়ির ঈশান কোণের পায়খানা বাথরুমটাকে ভেঙে ফেলেছেন, আপনি ভালো থাকবেন, মিলিয়ে নেবেন। আমরা বহু ক্ষেত্রে পরীক্ষা করে দেখেছি যে ঈশান কোণে পায়খানা বাথরুম রয়েছে, আমরা প্রতিকার করে দিয়েছি বা আমাদেরকে জানায়নি, যে বলেছে ভেঙে দেবো কিন্তু ভাঙা হয়নি, সেই ঘুরে ফিরে সেই দোষ কিন্তু আবার এসছে। তাই ঈশান কোণটাকে আপনাদের সবসময় মেনে চলতে হবে। একান্তই যারা ফ্ল্যাটে রয়েছেন, এগুলো তো যারা গ্রামের দিকে বাড়ি বা গ্রাম বা মকরশাল এলাকায় বাড়ি যাদের বাড়ি আছে, বা শহরের দিকেও যাদের বাড়ি আছে তারা নাই বা জায়গা আছে, তারা ভেঙে অন্য জায়গায় করতে পারলো। মনে করুন যারা এখন ফ্ল্যাটে আছে, ম্যাক্সিমাম সময়ে যারা ইঞ্জিনিয়ারিং ট্যাকচার করে তাদেরকে কিন্তু এই পয়েন্টটা তাদেরকে বলা হয়, বা এই পয়েন্টটা তাদের মানে তাদের এই বিষয়টা কিন্তু অবগত রয়েছে। তবুও বেশ কিছু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্ল্যাট করেছে, সেই ফ্ল্যাটের ঈশান কোণে পায়খানা বাথরুম করে ফেলেছে। এখন কেউ ফ্ল্যাট কিনে ফেলেছে, এক মাসিমা তার ছেলের জন্য ফ্ল্যাট কিনেছে তার দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে। এখন বলছে বাবা আমার এই ফ্ল্যাটটা এখন বিক্রি করে দিলেও বিক্রি হতে চাইছে না, আর আমি কি করব, এখন ঈশান কোণে পায়খানা পড়ে গেছে। আমি প্রতিকার করেছি, আমি যেমন বললাম প্রতিকার করে যে মাসিমা প্রতিকার তো করে দিলাম, কিন্তু 60% হতে পারে, 100% কখনো না, 100% কখনো না। একটা ছোট্ট টিপস আপনাদের বলে দিচ্ছি, যাদের ঈশান কোণে পায়খানা বাথরুম রয়েছে, কোনো প্রকার আপনারা ভাঙতে পাচ্ছেন না, বিশেষ করে ফ্ল্যাট, আর বাড়ি হলে কোনো বিকল্প রাস্তা নেই, ভেঙে দিন, ভেঙে দিন। লজ্জা নিবারণের জন্য যদি পাটের বস্তা চটটা নিয়ে আপনাকে পায়খানা বাথরুম রাখতে হয় খুব ভালো,
তাতে অন্তত শান্তি পাবেন। কিন্তু আপনি এই দামি ওয়ালে টাইলস লাগিয়ে আপনি অশান্তি ভোগ করবেন, এটা কিন্তু ঠিক না। যাই হোক, যদিও আপনাদের রুচিসম্মত ব্যাপার, আমি যেটা বক্তব্য বলার সেটা আপনাদের বলছি যে গৃহে যদি আপনার কারোর, বিশেষ করে ফ্ল্যাটের বাস্তুতে এরকম কোনো পজিশন ঘটে গেছে যে আপনার বাড়ি পায়খানা বাথরুমটা ঈশান করে পড়ে গেছে, কি করবেন? তামার তার দিয়ে টোটাল এটাকে ব্যান্ডিং করে দিন। টোটাল একটা তামার মোটা তার যেন সেই বাথরুমের চারিপাশে একদম ওয়ালের বাইরে দিয়ে এসে, দরজার সামনে দিয়ে এসে, একটু দরজার উপর দিয়ে নিয়ে নেবেন যাতে আপনার যেতে আসতে অসুবিধা না হয়। আর বড় একটা সন্ধ্যা লবণের চাই কাঁচের পাত্র করে বাথরুমের ওয়ালে একটা জায়গায় রেখে দিন, ওয়ালে একটা থাক করে সেখানে রেখে দিন। কিছুটা হলেও আপনি রিলিফ পাবেন। আর দিনের সাথে তো টোটকা কিন্তু নর্মালি কারোর ওই বই খাতা দোকা টোটকা নয়, যে টোটকাগুলো বলছি আমরা পরীক্ষামূলক টোটকা, একবার ব্যবহার করুন, 100% ফলাফল কিন্তু অবশ্যই পাবেন। তো বাস্তু যারা দেখাতে চাইছেন তাদের জন্য বলছি বিশেষ সুযোগ, আমার চেম্বারে যারা আসেন প্রত্যেকের সুযোগ। বাস্তু দেখানোর জন্য আলাদা কোনো ভিজিট লাগে না। যারা চেম্বারে আসছেন, আপনি যার বিষয়ে জানতে চাইছেন তার সঙ্গে আমরা বাস্তু সম্পূর্ণ বিনামূল্যে দেখে দিই। শুধু আসার সময় বাস্তুর মাটি, যাদের মাটি নেই তারা ঝাড় দিয়ে ধুলো কালেক্ট করে নিয়ে আসবেন। সে দোকানের হতে পারে, আপনার ব্যবসা জায়গার হতে পারে, বাড়ির হতে পারে, যেখানে হোক। দ্বিতীয়ত, যদি মনে করেন কেউ বাস্তু ভিজিট করাতে চাইছেন, আমাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, আমরা বাস্তুতে গিয়েও ডাইরেক্ট ভিজিট করি। সমাধানের জন্য আমরা বিশেষ, সে তন্ত্র প্রয়োগ করে করা হোক বা এমনি হোক, যে কোনো দোষ হোক, আমরা সমাধান তো এটা বিশেষভাবে করি। আর আমাদের সমাধান আরেকটি বিশেষ মাধ্যম রয়েছে, সেটা হচ্ছে বিপরীত প্রত্যঙ্গক্রিয়া ক্রিয়া বাস্তুর উপরে। বিপরীত প্রত্যঙ্গক্রিয়া বাস্তুর উপরে যখন করা হয়, তখন সেই বাস্তুতে কোনো দোষ থাকলে সেটা তো নষ্ট হয়। ভবিষ্যতে কেউ যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে, উল্টো তার হবে, আপনি বাস্তুর দিক দিয়ে সবসময় সেফ থাকবেন, সবসময় সেফ থাকবেন। তাই বারবার বলছি, যারা চেম্বারে আসছেন তারা বাস্তু সম্পর্কে সচেতন হন। আমার চেম্বারে আসার জন্য আপনার বাস্তুর কোনো এক্সট্রা ভিজিট লাগে না। শুধুমাত্র আপনি যখন আপনার বিষয় দেখাচ্ছেন সঙ্গে বাস্তুটাকেও দেখে নিতে পারেন, একটাবার শুধু যোগাযোগ করুন, 100% আপনার সমাধান হবেই। বাস্তু আমরা বিভিন্ন প্রকার মেটালিয়াম, বিভিন্ন প্রকার মহাযন্ত্রম, বিভিন্ন প্রকার ধাতব কিছু দিয়ে আমরা কিন্তু বাস্তুর প্রতিকার করে থাকি। তো আপনাকে যদি সঠিকভাবে প্রতিকার করতে হয় তাহলে কিন্তু একটাবার আসতে হবে। আর সঠিক যোগের কথা বলতে গিয়ে একটা মনে পড়লো, আগামী কৌশিকী অমাবস্যা বিশেষ যোগ, বিশেষভাবে এই যোগে আমাদের তারাপীঠ মহাশ্মশানে বিশেষ ক্রিয়া হয়। প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে আমাদের বিভিন্ন যজ্ঞ ক্রিয়া হয়, কিন্তু কৌশিকী অমাবস্যা কিন্তু এক বিশেষ ক্রিয়া, বিশেষ দিন। আগের দিন অঘর চতুর্দশী, পরের দিন কৌশিক অমাবস্যা। আমার গুরুর কাছ থেকে পাওয়া এই বিশেষ মায়াং তন্ত্রের প্রয়োগ প্রথম যেদিন করেছিলাম সেই দিন কিন্তু এই কৌশিক অমাবস্যা, সেই দিন কিন্তু এই কৌশিক অমাবস্যা। অতএব এক অমাবস্যাতে গুরুদেব আমাকে এর পরিপূর্ণ ভর দিয়েছিল, আর এক কৌশিক অমাবস্যাতে আমি এর প্রয়োগ শুরু করি। যাই হোক, যদি কারোর এরকম প্রকার সমস্যা থাকে যে কঠিন সমস্যা কোনো প্রকার দীর্ঘদিন সমাধান করতে পারছে না, বিবাহ হোক, আপনার শত্রু হোক, দীর্ঘদিন সন্তান হচ্ছে না, বা আপনি কোনো মামলায় ফেসে রয়েছেন, তাদের জন্য বলছি যে একটাবার যোগাযোগ করুন এই কৌশিক অমাবস্যাতে। আপনার লাইফে যে সমস্যা রয়েছে 100% সমাধান হবেই, তার মৌখিক নয় লিখিত গ্যারান্টি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ থাকার জন্য সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। কারণ ব্যক্তি যদি সঠিক না হয়, আপনি গিয়ে জ্যোতিষের কাছে যাচ্ছেন, সমস্ত কিছু সমস্যা আপনিই বলে দিচ্ছেন, তাহলে তো সমাধান হবে না। সঠিক সমাধান করতে গেলে সঠিক ব্যক্তির হাত ধরতে হবে, যে আপনাকে আপনার সমস্যা খুলে বলতে পারবে, তবেই সমাধান হবে। তাই বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে